হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর দ্য গ্রিন হাউস এফেক্ট এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, দ্য গ্রিন হাউস এফেক্ট। প্রথমে বলি গ্রিন হাউস জিনিসটা কী। তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো, তবু আমি একবার ছোট করে বলে নিই। গ্রিন হাউস হলো এক ধরনের কাঁচের তৈরি বাড়ি, যেটা মূলত শীত প্রধান দেশে দেখা যায়, এবং এই কাঁচের তৈরি বাড়ির মধ্যে একটি নিয়ন্ত্রিত পরিবেশে ছোট ছোট চারাগাছ বেড়ে ওঠে। এটা কিভাবে কাজ করে? যেহেতু এটা কাঁচের তৈরি, তাই দিনের বেলা যখন সূর্য উদিত হয়, সূর্যের রশ্মি ওই কাঁচের ঘর ভেদ করে ভেতরে প্রবেশ করে, কিন্তু দিনের শেষে সূর্য অস্ত গেলেও ওই উত্তাপ কিন্তু আর কাঁচের ঘর ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে সেই ঘরটা তুলনামূলকভাবে উত্তপ্ত থাকে শীত প্রধান দেশে, এবং সেই নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কিন্তু কাজ বেড়ে ওঠে। এবার এই যে গ্রিন হাউস, এই গ্রিন হাউস যেমন কাজ করে, ঠিক তেমনই বায়ুমণ্ডলে কিছু গ্যাস রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি। এই গ্যাসগুলিও কিন্তু এই গ্রিন হাউসের মতোই কাজ করে। এই গ্যাসগুলো কী করে? সূর্যের অতিরিক্ত উত্তাপকে শোষণ করে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে তোলে। এবং দিন দিন যত পলিউশন বৃদ্ধি পাচ্ছে, এই পলিউশনের সাথে সাথে এই ধরনের যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন এর মতো বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলোর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা অতিরিক্ত সূর্যের তাপকে শোষণ করছে এবং পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে তুলছে। এর ফলশ্রুতি হিসেবে কী হচ্ছে? সেটাই হলো গ্রিন হাউস এফেক্ট। তো সেই এফেক্টটা কি? সেটা হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর বিভিন্ন যে সমস্ত স্থানে বরফ রয়েছে, সেই বরফগুলো গলে যাচ্ছে এবং জলভাগের পরিমাণটা কিন্তু বাড়ছে। তো এর বিভিন্ন সুদূর প্রসারী প্রভাব রয়েছে, যেগুলো কিন্তু এই কবিতাতে আলোচনা করা হয়েছে। কবিতাটি কে লিখেছেন? কার্ল ডেনিস। প্রথমে আমরা অথার এবং এই পোয়েম সম্পর্কে কিছু কথা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, কার্ল ডেনিস, যার জন্ম 1939 সালে, তিনি ইজ অ্যান আমেরিকান পোয়েট, একজন আমেরিকান কবি অ্যান্ড এডুকেটর এবং শিক্ষাবিদ। হিজ বুক প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল গডস নামে তার একটি বই আছে, সেটা মানে জিতেছিল দ্য 2002 পুলিটজার প্রাইজ। 2002 সালে পুলিটজার পুরস্কার পেয়েছিল ফর পোয়েট্রি, কবিতার জন্য। দ্য গ্রিন হাউস এফেক্ট, এই যে কবিতাটা, সেটা সার্ভস অ্যাজ এ পাওয়ারফুল রিমাইন্ডার, একটা শক্তিশালী রিমাইন্ডার বা স্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করে, অব দ্য ইন্টারকানেক্টেডনেস, আন্তঃসম্পর্কের, অফ ইমোশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ল্যান্ডস্কেপ, আবেগগত এবং পরিবেশগত ভূদৃশ্যের। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, বলছে দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। দ্য গ্র্যাজুয়াল মানে ক্রমশ, ওয়ার্মিং ওয়ার্মিং মানে কি? উষ্ণতা বাড়ছে, আর এই ট্রেন্ড মানে প্রবণতা। ক্রমশ উষ্ণতা বাড়ার যে প্রবণতা, সেটা উইল লাইকলি গো অন, সম্ভবত চলতেই থাকবে। এই লাইকলি মানে হচ্ছে সম্ভবত, আর গো অন মানে চলতে থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস, এবং শস্য বলয়গুলি বিগিন টু স্লাইড, সরতে শুরু করবে, ক্লোজার টু দ্য পোলস, মেরুর দিকে। পোলস মানে মেরু, অর্থাৎ আমাদের দুটি মেরু আছে আমরা জানি পৃথিবীর, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। সেই দুই মেরুর দিকে কিন্তু গ্রেন বেল্টস বা শস্য বলয়গুলি সরতে শুরু করবে। প্রসঙ্গত বলে রাখি, গ্রেন বেল্টস বলতে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে অংশে সবচেয়ে ভালো কৃষিকাজ হয়, সেই অংশটিকেই কিন্তু গ্রেন বেল্টস বলা হয়েছে। দ্য প্লেন স্টেটস মানে হচ্ছে সমতল রাজ্যগুলো, উইল বি অ্যাবান্ডান্ট, পরিত্যক্ত হয়ে পড়বে, অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, এবং জায়ান্ট মানে বিশাল আকার, ডাস্ট বোলস বা ধুলোর বাটিতে পরিণত হবে। এখানে প্লেন স্টেট বলতে আমেরিকা যুক্তরাষ্ট্রের 10টি রাজ্যকে বোঝানো হয়েছে। তো সেই রাজ্যগুলো উইল বি অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত হয়ে পড়বে, মানে সেখানে আর কেউ বসবাস করতে পারবে না, অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, এবং বিশাল আকার ধুলোর বাটিতে কিন্তু সেগুলো পরিণত হবে। এখানে ডাস্ট বোল বলতে কি বলা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র একটা সময় ভয়ঙ্কর খরা এবং ধুলোঝড়ের সম্মুখীন হয়েছিল, তো সেটাকেই ডাস্ট বোল বলা হয়েছে। তো সেরকমই পরিস্থিতি আবারও হতে চলেছে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রিনল্যান্ড একটা দেশ তোমরা জানো, আর আন্টার্কটিকা একটা মহাদেশ। তো এই দুটি যে জায়গা, সেটা উইল জয়েন মানে যোগ দেবে, দ্য নিউ গ্রেট পাওয়ার্স, নব্য শক্তিধারী যে দেশের তালিকা, সেই তালিকায় কিন্তু এই দুটি দেশ যোগ দেবে। এখন বর্তমানে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা এই দুটোই কিন্তু বরফে ঢাকা, কিন্তু যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যার ফলে বরফ গলতে শুরু করেছে, তো একটা সময় কিন্তু এই দুটি জায়গার বরফও গলে যাবে এবং এখানেও মানুষ বসতি স্থাপন করে বসবাস করে উঠবে, এবং হয়তো একটা সময় এগুলো শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, এবং তারপর নিউ গ্রেট পাওয়ার্স বা শক্তিশালী দেশের তালিকাতে কিন্তু এরা যোগ দেবে। ইভেন এমনকি, ইফ যদি, উই প্লে দেম অফ,
আমরা তাদেরকে লড়িয়ে দিই এগেনস্ট ইচ আদার, একে অপরের বিরুদ্ধে। এখানে উই বা আমরা বলতে কিন্তু শক্তিশালী দেশের কথা বলা হয়েছে। বলছে শক্তিশালী দেশগুলো যদি তাদেরকে একে অপরের সঙ্গে লড়াই করিয়ে দেয়, মানে তাদের কূটনীতিগত কারণে একে অপরের সঙ্গে যদি লড়িয়ে দেয় তাদেরকে, ফর মোর এড, আরও সহায়তার জন্য, মানে নিজেদের স্বার্থের জন্য, উই উইল স্টিল বি পুয়ারার, আমরা তখনও আরও দরিদ্রতর হয়ে যাব, দেন উই আর নাও, যেমনটা আমরা এখন আছি তার থেকে। অর্থাৎ এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের অর্থনৈতিক অবস্থা যেমন আছে, তখন কিন্তু তার থেকেও কিন্তু আরও খারাপ হয়ে যাবে যদি আমরা নিজেদের স্বার্থের জন্য এই দুটি দেশকে একে অপরের সঙ্গে লড়িয়ে দিই তা সত্ত্বেও। লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন অন্যরকম হয়ে যাবে। গুড টিলেবল ল্যান্ড, ভালো চাষযোগ্য জমি, সো ডিয়ার, মানে মরুভূমিতে পরিণত হবে। দ্য সাবার্বস, মানে শহরতলিগুলো, উইল গিভ ওয়ে টু ফার্মস, খামারে পরিণত হবে। অর্থাৎ শহরতলিতেও কিন্তু চাষবাস করতে হবে, কারণ খাদ্যের অভাব ঘটবে। দ্য সিটিজ, শহরগুলো, ফিল আপ এগেইন, আবার পূর্ণ হয়ে উঠবে, উইথ পিপল, মানুষে। কোন ধরনের মানুষে? টু পুয়ার টু ওন কার্স, এমনই দরিদ্র মানুষ দিয়ে শহরতলিগুলো পূর্ণ হয়ে উঠবে বা শহরগুলো পূর্ণ হয়ে উঠবে। টু ওন কার্স, যাদের একটা গাড়িও থাকবে না, অর্থাৎ যাতায়াতের জন্য যাদের কাছে গাড়িও থাকবে না, সেরকম মানুষে কিন্তু শহরগুলো পূর্ণ হয়ে উঠবে। ওয়াকিং টু ওয়ার্ক, হেঁটে তাদেরকে কাজে যেতে হবে। অর ক্রাউডিং অন ট্রলিজ, অথবা ভিড় করে ঠেলা গাড়িতে চড়ে কিন্তু তাদেরকে কাজে যেতে হবে, অর্থাৎ তাদের নিজস্ব কোনো গাড়ি থাকবে না। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের ফলে শুধুমাত্র প্রাকৃতিক ক্ষয়ক্ষতিই হবে না, অর্থনৈতিকভাবে এমন একটা ক্ষতির সম্মুখীন আমরা হতে চলেছি, যার ফলে একটা সময় হয়তো আমাদের কাছে কোনো পয়সাই থাকবে না, আমাদেরকে হয়তো হেঁটে আমাদের কর্মস্থানে যেতে হবে, অথবা আমাদেরকে ভিড় করে কোনো ঠেলা গাড়িতে চড়ে যেতে হবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস, আমরা রাস্তা বরাবর হেঁটে চলবো। লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, যে রাস্তার ধারে সারিবদ্ধভাবে প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক নাট ট্রিজ বা বাদাম গাছ লাগানো থাকবে। অর্থাৎ রাস্তাতে সাধারণত কী থাকে? বিভিন্ন ধরনের বাহারি গাছ থাকে রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য বা আশেপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু অর্থনৈতিক মন্দা একটা সময় এমনই জায়গায় যাবে যে খাদ্যের অভাব ঘটবে, তার ফলে সেই বাহারি গাছের পরিবর্তে নাট ট্রিজ বা বাদাম গাছের মতো বিভিন্ন যে খাদ্যশস্য আছে সেই সমস্ত গাছ লাগাতে হবে। নট এলমস অ্যান্ড ওকস, এলম এবং ওক গাছ এইগুলো বিভিন্ন মানুষ তাদের বাড়ির আশেপাশে লাগিয়ে থাকে, কিন্তু কোনো এলম বা ওক ট্রি থাকবে না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, কী থাকবে? উইথ ভেজিটেবলস, সবজির গাছ থাকবে। ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, মানুষের বাড়ির যে সামনে কোনো জায়গা যদি ফাঁকা থাকে বা বাড়ির বাগানে, সেখানে কিন্তু শুধুমাত্র ভেজিটেবল বা শাকসবজির গাছ থাকবে, কারণ আগে তো খিদে মেটাতে হবে, তারপর তো বাহারি গাছ লাগানো। তো সেই কারণে যেহেতু অর্থনৈতিক মন্দা এমনই একটা পর্যায়ে চলে যাবে যে তাদের কাছে কিন্তু সাজানোর থেকেও তাদের কিন্তু খিদেটা কিন্তু বড় হয়ে উঠবে। দ্য ট্যাক্স বেস, ট্যাক্স মানে কর আর বেস মানে আধার, করের যে আধার উইল বি টু স্মল, মানে খুবই কম হয়ে যাবে, টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, যে সরকারি ভবনগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণ করা যাবে না। অর্থাৎ সরকারের ইনকাম কোথায় থাকে? জনগণ ট্যাক্স দেয় এবং সেই ট্যাক্স থেকেই তো সরকারের ইনকাম, এবং সেই ইনকাম থেকেই বিভিন্ন কাজ সরকার করে, এবং সরকারি যে সমস্ত ভবন আছে সেই ভবনের রক্ষণাবেক্ষণও সেই টাকা থেকে হয়। কিন্তু মানুষের হাতে যখন টাকাই থাকবে না, যখন অর্থনৈতিক মন্দা চলবে, মানুষের ঠিক করে খাবারই জুটবে না, মানুষকে হেঁটে কর্মসংস্থানে যেতে হবে, তো সেই সময় ট্যাক্স বেস বা করের যে আধার সেটা একদম কমে আসবে, মানে খুবই অল্প পরিমাণ কর সরকারি খাতে জমা হবে, প্রায় নায়ের সমান। তো এতটাই কম হবে সেটা দিয়ে সরকারি ভবনগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা যাবে না। উই উইল হ্যাভ টু ডোনেট, আমাদেরকে দান করতে হবে। আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, আফটার ওয়ার্ক কাজের পর, অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত বা দৈনন্দিন যে কাজ করি তারপরেও কিন্তু আমাদেরকে অতিরিক্ত ঘন্টার পর ঘন্টা কাজ ডোনেট করতে হবে, মানে স্বেচ্ছাশ্রম দিতে হবে ইচ উইক, প্রত্যেক সপ্তাহে। কিসের জন্য? টু রেক মানে পরিষ্কার করতে, দ্য লন মানে বারান্দা, অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, গ্রন্থাগার এবং শহরের হলঘরের বারান্দাগুলোকে পরিষ্কার করতে। অর্থাৎ যেহেতু হাতে টাকা নেই এবং সরকারের হাতে টাকা না থাকলে সরকার মাইনে দিয়ে লোক রাখতে পারবে না সেই সমস্তগুলোর পরিচর্যা করার জন্য, সেগুলোকে পরিষ্কার করার জন্য, তাই আমাদের কি অর্থাৎ সাধারণ মানুষকে কি করতে হবে? আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে স্বেচ্ছাশ্রম দিতে হবে, আমাদের কাজকর্ম হয়ে যাওয়ার পরও আমাদেরকে বিনা পয়সায় স্বেচ্ছাশ্রম দিতে হবে সেই সমস্ত সরকারি ভবন বা বিভিন্ন জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য। টু টাক পয়েন্ট দ্য চিমনি, চিমনির মেরামতি করতে, অফ দ্য ফেডারেল বিল্ডিং, যুক্তরাষ্ট্রীয় ভবনের। ফেডারেল বিল্ডিং মানে যুক্তরাষ্ট্রীয় ভবন, এখানে আসলে সরকারি ভবনের কথা বলা হয়েছে। তো সমস্ত সরকারি ভবনের চিমনিগুলোকে আমাদেরকে কিন্তু নিজেদের উদ্যোগেই মেরামতি করতে হবে। ইফ উই ডোন্ট ওয়ান্ট, যদি আমরা না চাই, দ্য প্লেস টু ফল, জায়গাগুলো ধসে পড়ুক, লাইক টেম্পলস ইন রোম, রোমের মন্দিরগুলোর মতো। অর্থাৎ রোমে এমন একটা সময় ছিল যখন কিন্তু মন্দিরগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল,
তো সেটা যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের নিজেদের উদ্যোগেই সমস্ত দেখাশোনার কাজটা করতে হবে। ডোন্ট ওয়ান্ট যদি আমরা না চাই, শিপ টু গ্রেজ ভেড়া চড়ে বেড়াক ইন আওয়ার স্কোয়ার্স আমাদের শহরের চত্বরগুলিতে। অ্যাজ যেমনটা দে গ্রেজ তারা চড়ে বেরিয়েছিল ইন দ্য ফোরাম মানে প্রকাশ্যে ফর 1000 ইয়ার্স 1000 বছর ধরে। অর্থাৎ এই রোম একটা শহর আমরা জানি, এবং এই রোম শহরে এমন একটা সময় ছিল যখন মন্দিরগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন সরকারি জায়গা বা সরকারি ভবনও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, এবং সেই সময় সেখানে ভেড়ারা চড়ে বেড়াতো, যেন ভেড়াদের চারণভূমিতে পরিণত হয়েছিল। তো সেরকম যদি আমরা না চাই তাহলে কিন্তু নিজেদের উদ্যোগেই আমাদের সমস্তটা দেখাশোনা করতে হবে, যেহেতু হাতে আর কোনো টাকা থাকবে না। উইথ এ লিটল এফর্ট অল্প প্রচেষ্টা দিয়ে দ্য কান্ট্রি উইল গো অন দেশটা চলতে থাকবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের যদি অল্প অল্প একটু প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু আমরা দেশটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস, সুতরাং যদি আমরা আমাদের হাই প্লেস বা আমাদের যে উচ্চ স্থান সেটা যদি আমরা হারিয়ে ফেলি, মানে আমরা বলতে এখানে শক্তিশালী দেশগুলোর কথা বলা হয়েছে যেগুলো বর্তমানে শক্তিশালী রয়েছে, তো আমাদের মাধ্যমে এই উই প্রিপোজিশনটার মাধ্যমে তাদেরকেই রিপ্রেজেন্ট করা হয়েছে। তো বলছে আমরা যদি আমাদের শক্তিশালী জায়গাটা যদি হারিয়ে ফেলি, টু স্ট্রঙ্গার কার্থেজ শক্তিশালী কার্থেজদের কাছে। প্রসঙ্গত বলে রাখি, কার্থেজ হলো একটি শহর যেটি রোমের রাইভাল সিটি হিসেবে পরিচিত, এবং রোমের ধ্বংসের পর এটার উত্থান ঘটেছিল। এখানে কার্থেজকে কিন্তু রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু নব্য শক্তিশালী দেশগুলোকে রিপ্রেজেন্ট করছে। মানে নতুন শক্তিশালী দেশগুলোর কাছে যখন বর্তমানে শক্তিশালী দেশগুলো যখন হেরে যাবে তার ক্ষমতার দিক থেকে, তখন কি হবে? হুজ ফার ফ্ল্যাং ফিটস যাদের সুদূর বিস্তৃত নৌবহর। এখানে হুজ বলতে এই কার্থেজ বা নব্য শক্তিশালী দেশগুলোর কথা বলা হয়েছে, যাদের সুদূর বিস্তৃত নৌবহর উইল বি লোডেড মানে পূর্ণ থাকবে উইথ মার্চেন্ডাইজ পণ্যে, চিপার দ্যান আওয়ার্স যেগুলো আমাদের থেকে কিন্তু সস্তা হবে। উই উইল বি গ্ল্যাড আমরা খুশি হব টু ওয়াচ ফ্রম দ্য বিচ সৈকত থেকে সেগুলোকে দেখে। অর্থাৎ আমরা এমনই একটা জায়গায় চলে যাব, এমনই একটা জায়গায় এমন একটা সময় পৌঁছে যাব যখন আমাদের হাতে টাকা থাকবে না, তখন বাজারে যদি কোনো সস্তা জিনিস আসে আমরা কিন্তু সেটাই কিনতে চাইবো, যেহেতু আমাদের হাতে টাকা নেই। তো সেই কারণে তো এই সমস্ত নব্য শক্তিশালী দেশগুলো যখন তাদের সস্তা পণ্য নিয়ে বাণিজ্যে তাদের অগ্রগতি হবে, এবং সেই সময় কিন্তু আমরা ওই সস্তা পণ্যগুলোর দিকেই ঝুঁকবো। তো সেটাই এখানে বলা হয়েছে। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস যখন কোরিয়ার মতো এশিয়ার বিভিন্ন দেশগুলো পাস দিয়ে যাবে, অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস তাদের যে সীমাহীন পেট্রোল বা তারা যখন টহল দেবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব জুড়ে। অর্থাৎ এখন শক্তিশালী বিভিন্ন দেশগুলো গোটা বিশ্ব জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে, তাদের শক্তি প্রদর্শন করছে, কিন্তু একটা সময় এই সমস্ত দেশগুলো বা নব্য শক্তিশালী দেশগুলো গোটা বিশ্বে কিন্তু টহল দিয়ে বেড়াবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম তাদেরকে তাদের অল্প সময় কাটাতে দাও ইন দ্য সান রোদের মধ্যে। এই লাইনটা কিন্তু সিম্বলিক, এখানে রোদের মধ্যে বলতে বোঝানো হয়েছে ক্ষমতার শীর্ষে বা ক্ষমতার কেন্দ্রে। তো নব্য শক্তিশালী যে দেশগুলো যখন তারা ক্ষমতার শীর্ষে থাকবে তখন আমরা বলবো যে তাদেরকে কিছুক্ষণ ওই ক্ষমতার শীর্ষে থাকতে দাও। অর্থাৎ কোনো দেশই কিন্তু চিরকাল ক্ষমতার শীর্ষে থাকতে পারে না, যে যত শক্তিশালী হোক না কেন সময়ের নিয়মে কিন্তু তাকে একদিন সেই জায়গা থেকে সরে আসতেই হয়। তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে তাদেরকে কিছুক্ষণ ক্ষমতার শীর্ষে থাকতে দাও। উই উইল সে টু আওয়ারসেলভস আমরা নিজেদেরকেই এই কথাগুলো বলবো। অ্যাজ উই বিগিন টু সোয়ে যখন আমরা দুলতে শুরু করব, টু দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড আমাদের দেশীয় সঙ্গীতের তালে তালে যখন আমরা দুলতে শুরু করব, সেই সময় আমরা নিজেদেরকেই এই কথাগুলো বলবো। এখানে দেশীয় সঙ্গীতের তালে দুলবো বলতে বোঝানো হয়েছে এমন একটা সময় আমরা চলে যাব যেই সময় আমাদের হাতে টাকা থাকবে না, আমাদের হাতে ঠিকমতো খাবার থাকবে না। তো সেই সময় আমরা কিন্তু অন্যদিকে আর কোনো মনোনিবেশ করব না, বহির্বিশ্বে কী ঘটনা ঘটছে সেই দিকে মনোনিবেশ না করে আমরা কিন্তু সাময়িক স্বস্তি লাভ করার চেষ্টা করব। এই সঙ্গীতের তালে থেকে কিন্তু আমরা নিজেদেরকে সেই সমস্ত বহির্বিশ্বের সমস্ত খবরাখবর থেকে দূরে রাখার চেষ্টা করব। ইগনোরিং উপেক্ষা করে দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিওতে যে আর্কটিক বা মেরু অঞ্চল সংক্রান্ত যে জলবায়ুগত যে সমস্ত খবর আসবে, বিশ্ব উষ্ণায়নের ফলে যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটবে, তো সেই আবহাওয়ার পরিবর্তনের কথা আমরা না শুনে, রেডিওতে না শুনে, সেগুলোকে উপেক্ষা করে আমরা শুধুমাত্র দেশীয় আমাদের যে আঞ্চলিক সঙ্গীত, সেই সঙ্গীতের তালে কিন্তু আমরা দুলতে থাকবো। অর্থাৎ সাময়িকভাবে স্বস্তি লাভ করার চেষ্টা করব, যদিও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কিছুক্ষণের জন্য সাময়িক স্বস্তি লাভ করা মানে আমরা সমস্যা থেকে মুখ ফিরিয়ে নেব, সমস্যার সঙ্গে কিন্তু আমরা লড়াই করতে চাইবো না। কিন্তু সেটা তো সম্ভব নয়, সেটা সাময়িকভাবে আমাদের স্বস্তি দিলেও সেটা কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী নয়। তো সেটাই এই কবিতার মধ্যে বোঝানো হয়েছে। তো গ্রিন হাউস এফেক্টের প্রভাব যে আমাদের জীবনে একটা সুদূর প্রসারী একটা প্রভাব ফেলতে চলেছে, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে বর্ণিত হয়েছে।
এখানেই শেষ করছি কবিতাটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।